প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনী 1.2-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। আর এই বইটা হচ্ছে তোমাদের 2025 সালের যে গণিত বইটা আছে সেটাই হচ্ছে তোমাদের এই বইটা। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি অনুশীলনী 1.2-এর মধ্যে কী অঙ্ক রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা একটু মনোযোগ সহকারে যদি অঙ্কগুলো দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবা, এমনকি নিজে নিজে করতে পারবা। তো ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা কন্টিনিউ করো তাহলে আমি আশা করি তোমরা 1.2-এর অধ্যায়টা খুব সহজেই শিখতে পারবা। আর যেহেতু আমি আজকের ভিডিওটা যখন আমি করতেছি ভিডিওটা একটু বড় হবে, আমি তোমাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করব, এই জন্য ভিডিওটা একটু বড় হবে। অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখি আমাদের অঙ্কগুলা কি রয়েছে। দেখো এখানে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের এখানে 1 নম্বর একটা অঙ্ক আছে। দেখো আমাদেরকে বলা হয়েছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। এবার মৌলিক সংখ্যা কি সেটা আমাদের জানতে হবে। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত, অতএব যে সংখ্যাটা মৌলিক সংখ্যা ওই সংখ্যা আর এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক যদি না থাকে তাহলে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আমি আবার বলি, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেটা এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই। যদি আমি তোমাদেরকে একটু দেখাই, উদাহরণস্বরূপ দিয়ে তোমরা একটু দেখো, আমি লিখলাম 2। দেখো এই 2 কিন্তু তোমার শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যায়। আমি একটু দেখি, এখানে দেখো আমি এক দ্বারা 2কে ভাগ করি তাহলে আমি পাই হচ্ছে 2। 2 একে 2, তাহলে আমি পাইলাম কত? 2 পাইলাম। আবার দেখো আমি যদি 2 দ্বারা এটাকে ভাগ করি, একটু খেয়াল করো, তাহলে আমি 2 দ্বারা যদি 2কে ভাগ করি তাহলে আমি পাবো হচ্ছে 1। 2 একে 2। দেখো তাহলে কি পাইলাম? আমি 2 দ্বারা ভাগ করে পেয়েছি 1, আর 1 দ্বারা ভাগ করে পেয়েছি আমি 2। অতএব শুধুমাত্র 1 আর ওই যে সংখ্যাটা মৌলিক সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যাবে না। ভাগ করা যাবে কিন্তু সেটা নিঃশ্বাসে বিভাজ্য হবে না। অতএব সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এক কথায় মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর একটা কথা মাথায় রাখবা, জোড় যে সংখ্যাগুলো আছে তার মধ্যে শুধুমাত্র এই 2 সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর সকল জোড় সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে বুঝতে হবে মৌলিক সংখ্যা কিন্তু সকল বেজোড় সংখ্যার মধ্যেই আছে। জোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হয় না, শুধুমাত্র জোড় সংখ্যার মধ্যে একটা মৌলিক সংখ্যা হয়, সেটা হচ্ছে 2। আশা করি তোমরা এতটুকু কথা বুঝতে পেরেছো। তো এবার আমি তোমাদের 30 থেকে 70 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সুবিধার্থে আমি অঙ্কগুলা নিচে করে রেখেছি, আমি ওই অঙ্কগুলা তোমাদেরকে করাবো। তো আমি তারপর 2 নম্বরে যাই। দেখো 2 নম্বরে বলছে সহমৌলিক জোড়ায় নির্ণয় করো। আমি জাস্ট তোমাদেরকে প্রতিটা জিনিস বুঝাই দিয়ে যাচ্ছি। সহমৌলিক কি? মনে করো এখানে আছে দেখো 27 আর হচ্ছে 54। দেখো এই 27 আর 54 যদি এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক একই না হয়, আমি আবার বলি, যদি এই দুইটা সংখ্যার মধ্যে, এই যে দুইটা সংখ্যা আছে 27 আর হচ্ছে 54, এই দুইটা সংখ্যার মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক না হয় তাহলে কিন্তু সেটা সহমৌলিক। আর যদি এই দুইটা সংখ্যার এক ছাড়া একই গুণনীয়ক দুইটাই হয় তাহলে সেটা সহমৌলিক হবে না। তো আমি চলো নিচে তোমাদেরকে অঙ্কগুলো করিয়ে বুঝাই। তো আমি নিচে চলে যাই, দেখো অঙ্কগুলো আমি এখানে লিখছি, দেখো অনুশীলনী সকল অঙ্কের সমাধান। তবে আমি পুরোটা অনুশীলনী তোমাদের সমাধান করব। তো দেখো 30 থেকে 70 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। দেখো এখানে 30 থেকে 70 মধ্যে যে মৌলিক সংখ্যা আছে তার মধ্যে একটা হচ্ছে 31, একটা হচ্ছে 37, আর একটা হচ্ছে 41, 43, 47, 53, 59, 61, 67। অতএব
এই যে ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, দেখো প্রত্যেকটাই কিন্তু বেজোড় সংখ্যা। আমি তোমাদেরকে উপরে বলেছিলাম শুধুমাত্র জোড় সংখ্যা কিন্তু একটা জোড় সংখ্যা শুধুমাত্র মৌলিক, সেটা হচ্ছে ২, ঠিক আছে? আর বাকি সকল জোড় সংখ্যা হচ্ছে যৌগিক, মানে মৌলিক না। তা বাকি জোড় সংখ্যাগুলোর কিন্তু এক এবং অন্য এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য আরও গুণনীয়ক থাকে। এজন্য বাকি যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলা কি না, সেগুলো কিন্তু মৌলিক সংখ্যা না। তো আমরা দেখলাম এখানে প্রতিটা কিন্তু বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যার মধ্যে মূলত মৌলিক সংখ্যাগুলা লুকিয়ে থাকে। তো তোমরা কিন্তু এভাবে বের করে নিবা। তারপর দেখো, আমি আশা করি তোমরা ১ থেকে ৩০ থেকে ৭০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা সেগুলা লিখে নিবা, ঠিক আছে? এবার দেখো আমরা ২ এর মধ্যে চলে যাই। ২ এর মধ্যে আমাদের কি আছে? ২ এর মধ্যে যদি আমরা খেয়াল করি, আমাদেরকে বলা হয়েছে সহমৌলিক জোড়ায় নির্ণয় করো। দেখো আমি কয়েকটা নিয়ম তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। নিয়ম ধাপ ১ এর দিকে যদি আমরা খেয়াল করি, দেখো বলছে প্রদত্ত সংখ্যা দুটির মৌলিক উৎপাদক বের করতে হবে। অতএব এক কথায় এই যে ২টা সংখ্যা আছে, যে ২টা সংখ্যা থাকবে আর কি, এই যে ক নম্বর দিকে খেয়াল করো, এখানে কিন্তু ২টা সংখ্যা আছে ২৭ আর হচ্ছে ৫৪। ২৭ আর হচ্ছে ৫৪, এই দুইটার কি করতে হবে? মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে। অতএব মৌলিক উৎপাদক কি? এটা এক কথায় এগুলার গুণনীয়ক। এক কথায় কি? গুণনীয়ক। মানে এই ২৭কে কত দ্বারা ভাগ করা যায়, এগুলো আমার বের করতে হবে। আর ৫৪কে কত দ্বারা ভাগ করা যায় সেটা আমাদের বের করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে কি? মৌলিক উৎপাদক অথবা গুণনীয়ক। তো এটা হচ্ছে প্রথম ধাপ। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা এটা করতে হবে। তারপর দেখো দ্বিতীয় ধাপের দিকে খেয়াল করো। দ্বিতীয় ধাপের মধ্যে বলা হয়েছে উৎপাদকগুলোতে এক ছাড়া অন্য কোনো উৎপাদক বিদ্যমান কিনা দেখতে হবে। তাহলে দেখো এখানে একটা, আমি কিন্তু তোমাদেরকে উপরে কথাগুলো বলেছিলাম যে উৎপাদকগুলো এক ছাড়া অন্য কোনো উৎপাদক যদি থাকে তাহলে কিন্তু সেটা কি হবে না? সহমৌলিক হবে না। যদি না থাকে তাহলে সেটা সহমৌলিক। তো দেখো আমরা ক নম্বর অঙ্কটার দিকে একটু তাকাই। দেখো ক নম্বর ২৭-এর গুণনীয়ক কি? ২৭-এর মৌলিক উৎপাদক অথবা তোমরা গুণনীয়কও বলতে পারো। তার গুণনীয়ক হচ্ছে কি? দেখো ২৭ ১ দ্বারা ভাগ করা যায়, ৩ দ্বারা ভাগ করা যায়, তারপর দেখো ৯ দ্বারা ভাগ করা যায়। দেখো এইভাবে ৩ নং ২৭। দেখো এই ৩টাকে আমরা, এই ৯টাকে আবার আমরা ভাঙছি ৩, দেখো ৩ তিরিকা ৯, তারপর দেখো ৩ নং ২৭, তারপর দেখো ২৭ একে ২৭। তাহলে আমরা কি বুঝলাম? যে এটার কিন্তু ১, ৩ এবং ৯ এই ৩টা গুণনীয়ক কিন্তু ২৭-এর রয়েছে। তারপর দেখো এখানে ৫৪-র আমরা এই গুণনীয়কগুলো বের করছি। দেখো এই জায়গাতে যদি আমরা, তোমরা খেয়াল করো, দেখো ২ দ্বারা যায়, ১ দ্বারা তো যায়, প্রত্যেক সংখ্যাকে ১ দ্বারা কিন্তু ভাগ করা যায়। তো এই জন্য ১ গুণ, এবার ২ দ্বারা যায় কীভাবে? দেখো তো, আমরা যদি চিন্তা করি ৫০-এর অর্ধেক কত বলো তো? ২৫। তাহলে ২৭-এর অর্ধেক কত? ২৭-এর অর্ধেক হচ্ছে আমাদের ৫৪। তাহলে আমরা ২ দ্বারা দিতে পারি, ২৭ দুগুণে ৫৪। এবার দেখো, তাহলে এবার আমরা এখানে কি করতে পারি? ২৭ দুগুণে যদি ৫৪ হয়, এবার আমরা ৩ নং ২৭ কত করতে পারি আমরা বলো তো? ২৭কে যদি আমরা ভাঙি তাহলে ৩ নং ২৭, দেখো এই ৯টাকেও আমি আবার ৩ গুণ ৩ দিছি। তাহলে দেখো ৩ তিরিকা ৯, ৩ নং ২৭, ২৭ দুগুণে ৫৪, ৫৪ একে ৫৪। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার একটু খেয়াল করো, লক্ষ্য করে কি বলা হয়েছে এখানে। তা আমরা কিন্তু গুণনীয়কগুলো বের করলাম। এবার দেখো লক্ষ্য করি, এখানে বলছো লক্ষ্য করি ২৭ এর গুণনীয়কগুলো ১, ৩, ৯, ২৭, ঠিক আছে? তার ৫৪-এর গুণনীয়কগুলো হচ্ছে ১, ২, ৩, ৬, ৯, তারপরে হচ্ছে ১৮, তারপরে ২৭, তারপরে ৫৪। দেখো এখানে কিন্তু এই জায়গাতেও ২৭ রয়েছে, এখানেও কিন্তু ২৭ রয়েছে। অতএব আমাদের যে ২৭-এর গুণনীয়কটা আছে সেই গুণনীয়কের মধ্যে কিন্তু ২৭ আছে, ৫৪-এর গুণনীয়কের মধ্যেও কিন্তু ২৭ আছে। তারপর খেয়াল করো এখানে কিন্তু ২৭-এর গুণনীয়কের মধ্যে কিন্তু ৩ রয়েছে। দেখো ৫৪-এর গুণনীয়কের মধ্যেও কিন্তু ৩ আছে। শুধু এখানে তো ২টা আছে। একটা কথা দেখো, ১ ও ১ কিন্তু ২টাতে থাকবে। ১ ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকা যাবে না। তাহলে সেটা সহমৌলিক হবে না। যদি একটা গুণনীয়কও থাকে, ১ ছাড়া যদি ২টার একটা গুণনীয়কও মিল থাকে তাহলে সেটা সহমৌলিক নয়। তাহলে আমরা কি দেখলাম কি এখানে কিন্তু ২টা সংখ্যা মিল রয়েছে। আবার দেখো ৯ও আছে, এখানে ৯ আছে, এখানে কিন্তু ৯ আছে। তাহলে ৩টা সংখ্যা মিল রয়েছে ২টার মধ্যে। তাহলে এটা কি আমরা কি বলতে পারি? যে এটা সহমৌলিক হবে না, কারণ আমি উপরে তোমাদেরকে বলে এসেছি। এখন দেখো দেখা যাচ্ছে ২৭ ও ৫৪-এর মধ্যে ১ ছাড়া অন্য সাধারণ
গুণনীয়ক 3, 9, 27 আছে। সুতরাং 27 এবং 54 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম যদি মিল থাকে তাহলে সেটা সহমৌলিক নয়, যদি এখানে না মিলতো তাহলে কিন্তু সেটা সহমৌলিক হতো। আমি আশা করি তোমরা এই ক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছ। আর যদি ক নম্বরের অঙ্কটা তোমরা বুঝতে পারো তাহলে তোমরা বাকি অঙ্কগুলোও কিন্তু সমাধান করতে পারবা। তাহলে আমি তারপরেও করে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমি এবার চলে যাই খ নম্বরের অঙ্কতে। তাহলে দেখো খ নম্বরের মধ্যে কী আছে, আমরা খ নম্বরের অঙ্কটা এখন সমাধান করব। তো খ নম্বরের মধ্যে আছে 63 আর হচ্ছে 91। দেখো এই 63 এবং 91 গুণনীয়কগুলো তোমরা বের করে দিবা। এই যে দেখো আমি এখানে 63-র গুণনীয়ক বের করছি 1, 3, 3, 7। এবার দেখো 3, 3 কেন হলো? 3, 3 দেখো 3 3 কত হয়? 9। তাহলে দেখো এবার যদি আমরা দেখি তাহলে 3 নং কত? এখানে 9 পাইলাম। তারপরে দেখো 3 3 9, তারপরে দেখো 7 নং। 7 নং কত? 63। 3 3 9 পর আমার 7 নং 63। তারপর দেখো 63 একে 63। ঠিক আছে, তারপর দেখো এই জায়গাতে আমরা দেখি 7 13 কত? 91। তারপর 91 কে 91। তাহলে আমরা গুণনীয়কগুলো বের করে ফেললাম। তো লক্ষ্য করে এখানে 63 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 7, 9, 21, 63। এবার সেটা কিভাবে সম্ভব? দেখো আমি তোমাদেরকে একটু দেখাই 21 কোথায় থেকে আসলো। দেখো আমি যদি একটু 63টা লিখি, আমি লিখলাম 63। এবার এটাকে যদি আমি মনে করো প্রথমে 3 দ্বারা দেই, তাহলে 3 দ্বারা দিলে আমাদের হবে 3 দুগুণে কত হয়? 6। তারপরে দেখো 3 একে 3, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 21। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমি যদি কত দিয়ে, আমি এখানে তোমার 7 দ্বারা দেই, তাহলে মনে করো বা 3 দ্বারাও আমি দিতে পারি, 3 দ্বারা দিয়ে আমি দেই, তাহলে দেখো 3 7 21। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কত পেলাম? আমরা কিন্তু এগুলো পেয়ে গেলাম। এবার দিয়ে আমরা দেখো এখানে 3 3 9, আমরা 9 কিন্তু পেয়ে গেছি এখানে। হ্যাঁ, তো এভাবে কিন্তু তোমরা বের করে নিবা। তাহলে আমরা কিন্তু এই গুণনীয়কগুলো 63-র গুণনীয়কগুলো পেয়ে গেলাম। তাহলে এবার আমরা 91 গুণনীয়কগুলো কীভাবে বের করব? একইভাবে আমরা 91-কে 2 লিখি। একটু খেয়াল করো, যদি আমরা 91 লিখি তাহলে সেটা কীভাবে করতে পারি? আমি লিখলাম 9 10 91। এবারে এই 91-কে আমি কত দিয়ে দিতে পারি? যদি আমি 91-কে তোমার 7 দিয়ে দেই, 7 দিয়ে আমি দেই, তাহলে 7 13 91। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে 7 দিয়ে আমি দিই, তাহলে 13 এবং 7 আমি গুণনীয়ক পেয়ে গেলাম। আর 1 তো অবশ্যই থাকবে, 1 63 91 এগুলো থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা তাই পেয়েছি, এজন্য দেখো এই জায়গাতে লেখা হয়েছে। এবার আমরা খেয়াল করলাম কি, দেখো 63-র যে গুণনীয়কগুলো আছে তার মধ্যে কিন্তু 7 রয়েছে, 7 সংখ্যাটা আছে। তারপর দেখো 91 যে গুণনীয়কটা আছে তার মধ্যেও কিন্তু 7 আছে। তাহলে আমরা কিন্তু দেখতেছি যে দুইটা গুণনীয়কের মধ্যে 7 বিদ্যমান, মানে 1 ছাড়া আরও অন্য গুণনীয়ক বিদ্যমান রয়েছে, মানে 1 ছাড়া আরও অন্য গুণনীয়ক আছে। কারণ 1 তো সব সংখ্যারই এক একটা কমন গুণনীয়ক। ঠিক আছে, তো কিন্তু 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক হলে সেটা সহমৌলিক হবে না। তো আমরা দেখতেছি 1 ছাড়া এখানে 63-র মধ্যে 7 একটা গুণনীয়ক আছে, আর 91-র মধ্যেও 7 একটা গুণনীয়ক আছে। তাহলে সেটা কি হবে না? এটা সহমৌলিক নয়। দেখো এই জন্য বলছে এখানে, এই জায়গাতে খেয়াল করো, দেখা যাচ্ছে 63 ও 91-এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 7 আছে। সুতরাং 63 ও 91 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। যদি না মিলতো তাহলে সেটা সহমৌলিক হতো। তারপর দেখো আমরা যদি গ নম্বর দিয়ে খেয়াল করি, গ নম্বরের মধ্যে কী আছে? একইভাবে তোমরা এই গুণনীয়কগুলো বের করে নেবা। আমি যে উপরে যেভাবে গুণনীয়কগুলো বের করলাম তোমরা কিন্তু ওইভাবেই কিন্তু এই গুণনীয়কগুলো বের করে নিবা। ঠিক আছে, তো দেখো এবার যদি আমরা খেয়াল করি, যে লক্ষ্য করো এখানে একটু খেয়াল করো, 189 এর গুণনীয়কের মধ্যে দেখো যে গুণনীয়কগুলো আছে, হ্যাঁ, কিন্তু এই 210-এর মধ্যেও কিন্তু অনেকগুলো গুণনীয়ক রয়েছে। দেখো 1 কিন্তু আমরা ধরবো না, কারণ 1 যে কোনো সংখ্যার গুণনীয়ক হতে পারে। তাহলে এবার খেয়াল করো কি, দেখো আমাদের এখানে 189-এর মধ্যে কিন্তু 3 একটা গুণনীয়ক আছে। তারপর দেখো এখানেও কিন্তু 3 একটা গুণনীয়ক আছে। ঠিক আছে, তারপর দেখো এই 189-এর মধ্যে 7 একটা গুণনীয়ক আছে। দেখো 210-এর মধ্যেও কিন্তু 7 একটা গুণনীয়ক আছে। তারপর দেখো এখানে 189-এর মধ্যে আমাদের 21 একটা গুণনীয়ক আছে, আর এখানেও কিন্তু দেখো 21 একটা গুণনীয়ক আছে। তাহলে দেখো দুইটার মধ্যে কিন্তু একাধিক গুণনীয়ক আছে, মানে 1 ছাড়া আরও 3টা গুণনীয়ক দুইটার মধ্যেই আছে। তাহলে আমরা কি বলতে পারি? যে এটাও কিন্তু সহমৌলিক নয়। এজন্য লেখা দেখা যাচ্ছে 189 আর হচ্ছে 210 এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 3, তারপরে হচ্ছে 7, তারপর হচ্ছে 21 আসছে। সুতরাং 189 ও
210 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। আশা করি তোমরা এই গ নাম্বারের অঙ্কটাও বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের ঘ নাম্বারের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করাবো। তো দেখি ঘ নাম্বারের মধ্যে কী আছে, একইভাবে তোমরা ওই গুণনীয়কগুলো বের করবা। দেখো ঘ নাম্বারের মধ্যে কী আছে একটু খেয়াল করো। এখানে আছে 52, 97। তো গুণনীয়কগুলো তোমরা এখানে বের করে নিবা, আমি যেভাবে বের করেছিলাম সেভাবে বের করে নিবা। এবার দেখো লক্ষ্য করি 52 এর গুণনীয়কগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে, আর 97 এর গুণনীয়কগুলো হচ্ছে এগুলা। তো এবার দেখো দেখা যাচ্ছে কি এখানে 52 ও 97 এর মধ্যে এক ছাড়াও সাধারণ গুণনীয়ক নেই। দেখো এখানে কিন্তু মানে দুইটা গুণনীয়ক মিলে না, হ্যাঁ, শুধুমাত্র এক গুণনীয়কটা মিলে, দুইটার মিলে না। কীভাবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে যদি লক্ষ্য করো এখানে আছে এক, এক তো সবারই থাকবে, আর এখানে দেখো 97 শুধুমাত্র এক আর 97, এখানে কিন্তু 97 নেই, অতএব এখানে কোনো মিল নেই। এতে বোঝা গেল কি এটা সহমৌলিক, যেহেতু এখানে কোনো মিল নেই তখন আমরা লিখতে পারি সুতরাং 52 ও 97 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। আশা করি তোমরা সহমৌলিক অথবা মৌলিক কীভাবে বের করতে হবে তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো দেখি 3 নম্বরের মধ্যে কী আছে, একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো 3 নম্বরের অঙ্কের মধ্যে কী হয়েছে, আমাদেরকে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। দেখো মানে বলছে নিচে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো দ্বারা মানে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে নিচের সংখ্যাগুলো। দেখো এখানে বলা হয়েছে ক নম্বরে যে 3 দিয়ে 545, 6774, তারপর বলছে 8535, মানে এই তিনটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কি নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো এইটা দেখার জন্য প্রথমে আমরা এই অঙ্কগুলো করতে কয়েকটা নিয়ম আছে, দুইটা নিয়ম, সেই নিয়মটা আমরা একটু দেখে নিব। দেখো ধাপ 1, এখানে বলা হয়েছে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তাহলে 3 দ্বারা যখন আমরা মানে এটাকে ভাগ করব তো আমরা দেখব যে এটা যে নিঃশেষে বিভাজ্য কি না সেটা আমরা কীভাবে পরীক্ষা করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, দেখো এখানে প্রথম অঙ্কটার দিকে আমি খেয়াল করি, এখানে আছে 5, তারপরে দেখো আছে 4, তারপরে আছে হচ্ছে 5। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা কীভাবে আমরা বুঝবো, আমরা এই তিনটা সংখ্যাকে যোগ করব। তো দেখো 5 যোগ 4 যোগ 5, দেখো এই তিনটা সংখ্যা যোগ করার পর যদি এই তিনটা সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায় তাহলে বুঝতে হবে এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। তো দেখো আমরা যদি একটু গণি, এখানে আছে 5, 5 আর 4 9, 9 আর 5 হচ্ছে 14। দেখো 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে। তো যেহেতু এই সংখ্যাটার যোগফল 14 পাইলাম, এই 14টা 3 দ্বারা বিভাজ্য না, তাহলে বুঝতে হবে যে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য না। দেখো প্রথম ধাপটা এই কথাই বলছে যে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে, করলাম, তারপর বলছে যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। আমরা কিন্তু এই যোগফলটা পাইলাম হচ্ছে 14, আর এই 14কে আমরা 3 দ্বারা বিভাজ্য করে সেটা দেখলাম যে 14 3 দ্বারা বিভাজ্য নেই। কেননা একটু 3-এর নামটা আমরা পড়ি। দেখো 3 × 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, তাহলে এখানে আছে 14, তাহলে কি 3 দ্বারা বিভাজ্য নয়। এই জন্য আমরা লিখতে পারি যে দেখো একটু খেয়াল করো এখানে, এই জন্য আমি সমাধানটা কী করছি একটু খেয়াল করো। এখানে আমি লিখছি দেখো সমাধান 545 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল হচ্ছে 14, ঠিক আছে, যেটা আমি এইমাত্র তোমাদেরকে দেখালাম। আবার 14 গুণ 1, শুধুমাত্র 14 এক দ্বারাই কী করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে, মানে এক দ্বারাই নিঃশ্বাসে বিভাজ্য করা যাচ্ছে এখানে, কিন্তু 3 দ্বারা নিঃশ্বাসে 3 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য নয় বা 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 545 সংখ্যাটি 3 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটার দিকে যদি তোমরা খেয়াল করো 6774, আমরা কিন্তু এটাই এখানে নিয়ে এসেছি। আবার এটাকে আমরা যোগ করি একটু, যদিও এখানে যোগ করে রেখেছি। দেখো 6 যোগ 7 যোগ 7 যোগ 4, এটা যোগ করার পর আমরা কিন্তু 24 পেয়েছি। কত পেয়েছি, আমরা কিন্তু এখানে 24 পেয়েছি। দেখো এই 24 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, দেখো 3 8 24, তাহলে বোঝা গেল 24 3 দ্বারা বিভাজ্য। তো যেহেতু 24 মানে এই সংখ্যাটার যোগফল যেহেতু 24, আর 24 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে বুঝতে হবে 6774 মানে 6774 সংখ্যাটাও কি 3 দ্বারা
বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কথাটা আমি এখানে লিখছি দেখো। তো যোগফল আমরা পাচ্ছি 24। এবার দেখো আমি একটু দেখাই দিচ্ছি এখানে 3 8 24 যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের কয়ের যে 3 নম্বর অবস্থানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো আমি একটু নিচে চলে যাই। দেখো এবার 3 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। প্রত্যেকটা অঙ্ক একই। এবার 3 নম্বর অঙ্কের মধ্যে আমাদের আছে হচ্ছে 8535। এই সংখ্যাটা যোগ করে আমরা পাই দেখো 21। কত পাই দেখো 8 যোগ 5 যোগ 3 যোগ 5। তো আমরা পাই হচ্ছে 21। 21 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কেন দেখো 3, এবার 3 নামটা পড়ো 3 7 21। দেখো এই জন্য আমরা লিখে দিচ্ছি দেখো আবার 3 গুণ 7 3 7 21 যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশ্বাসের বিভাজ্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার খ নাম্বার আমাদেরকে বলা হয়েছে 4 দিয়ে, হ্যাঁ এবার এই সংখ্যাগুলো কিন্তু 4 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য কিনা সেটা আমাদের বের করতে হবে। এবার আমরা তো 3-এরটা জানলাম যে 3-এর যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা প্রত্যেকটা যোগ করে যোগফলটাকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে বুঝবো সেটা নিঃশ্বাসে বিভাজ্য। কিন্তু 4 দ্বারা সেটা কিভাবে করব এটা অবশ্যই আমরা এখন জানবো। দেখো 4 দ্বারা কিভাবে করব, আমি একটু নিচে যাই আগে। হ্যাঁ একটু নিচে যাই। 4 দ্বারা কীভাবে সম্ভব সেটা আমরা একটু দেখব। দেখো আমরা কিন্তু 4 দ্বারা 2টা সূত্র অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখো এখানে আমরা জানি যে 4 দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য কিনা সেটা আমরা কীভাবে বুঝবো। আমরা সবসময় আমরা যে সংখ্যাটা আমাদেরকে দেওয়া হবে ওই সংখ্যাটার একক এবং দশক স্থানের মানটা জোড় সংখ্যা কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা একটু খেয়াল করি, আমি তোমাদেরকে একটু অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো প্রথম সংখ্যাটাই যদি আমরা ধরি, দেখো এখানে আছে 8000, তারপরে দেখো 542, ঠিক আছে। তো এই সংখ্যাটার একক এবং দশক স্থান জোড় কিনা, তো আমরা দেখতেছি এখানে 42, আর 42 কিন্তু একটা জোড় সংখ্যা। আচ্ছা, এই জোড় সংখ্যাটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, মানে এই জোড় সংখ্যাটা যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে বোঝা যাবে যে এই পুরোটা সংখ্যা 4 দ্বারা ভাগ যাবে। তো দেখো আমরা একক এবং দশক স্থানে আমাদেরকে দেখতে হবে কি যে জোড় সংখ্যা কিনা। তো আমরা দেখলাম যে একক এবং দশক স্থানের মধ্যে 4 এবং 2 অর্থাৎ 42 কিন্তু একটা জোড় সংখ্যা। এবার আমরা দেখব এই 42 4 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো আমরা যদি একটু খেয়াল করি, আমি একটু তোমাদেরকে ভাগটা করে দেখাই 4 দ্বারা ভাগ করা যায় কিনা একটু দেখি। তো আমি 4 10 2 42 দিলাম। আচ্ছা দেখো তো এবার আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 1 4, আমি এখানে 4 বসায় দিলাম। তারপর দেখো এবার 2 নামালাম। এবার বলো তো 2 কি ভাগ করা যাবে? 2 কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে না। অতএব এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য না, যেহেতু এটার অবশিষ্ট রয়েছে। তাহলে আমরা বুঝতে পারি কি যে এটা যে আমরা কিন্তু জোড় সংখ্যা একক এবং দশক স্থান কিন্তু জোড় সংখ্যা পেয়েছি, কিন্তু সেটা 4 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু ওই জোড় সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই পুরোটা সংখ্যাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই জন্য আমি এখানে লিখে দিয়েছি, একটু খেয়াল করো, তোমাদেরকে দেখাই। দেখো এই জায়গাতে আমি লিখছি যে এই জায়গাতে সমাধান থেকে খেয়াল করো যে 8542কে স্থানীয় মানে লিখলে আমরা পাই এইটা। আমি এটা কিন্তু অন্য নিয়মে করছি, সেই নিয়মটা একটু তোমরা দেখো। হ্যাঁ এখানে আমরা প্রথমে স্থানগুলো বের করেছি। তো দেখো এটাকে আমরা কিন্তু এই হাজারে ঘর যদি আমরা চিন্তা করি যে 8542, তাহলে আমরা লিখতে পারি হাজারে ঘর যেহেতু তাহলে 8000, ঠিক আছে। হাজারে ঘর যদি আমরা গণি, এবার দেখো 500, যেহেতু একক দশক শতক 5 শতকের ঘরে আছে তাহলে আমরা যোগ করব 500, ঠিক আছে, 5 শতকের ঘরে আছে। আর তারপর দেখো আমরা এবার 42 কিন্তু একক এবং দশকের ঘরে আছে 42, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইলাম। তাহলে দেখো এই যে 42 এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। তাহলে এই জায়গাতে দেখো আমি কিন্তু মানটা বের করেছি। এবার তারপরে কি লিখছি দেখো এখানে 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়, অতএব 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কটা কি আছে, আমরা সবসময় খেয়াল করব যে আমাদের একক এবং দশক স্থানের যদি 4 দ্বারা বিভাজ্য কিনা আমাদেরকে বলতে বলে যে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে কিন্তু আমরা সংখ্যাটা যত বড়ই হোক না কেন আমরা একক এবং দশক স্থানের সংখ্যাটা দেখব যে এটা জোড় কিনা, আর জোড় হলে ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সেটা পুরোটা সংখ্যায় 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে দেখো এটা দুই খেয়াল করো, আছে আমাদের 2184। দেখো
এবার দেখো আমরা একক এবং দশক স্থানের দিকে খেয়াল করছি, এখানে দেখছি যে এটা একটা জোড় সংখ্যা, 84 একটা জোড় সংখ্যা। এবার দেখতে হবে এই 84 4 দ্বারা ভাগ করা যায় কিনা। অবশ্যই 84 4 দ্বারা ভাগ করা যায়। কিভাবে যায় সেটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো আমরা যদি 84-কে 4 দ্বারা ভাগ করি, তাহলে একটু আমি তোমাদেরকে একেবারে ভাগটা করে দেখাই, কেমন? আমি বলছিলাম যে আমার ভিডিওটা বড় হবে, তোমরা একটু খেয়াল করবা। 4 দ্বারা যদি আমরা 84-কে ভাগ করি, তাহলে দেখো আমি প্রথমে 8-কে 2 ভাগ করি, 4 দুগুণে 8, তাহলে আমরা 8 পেয়ে গেলাম। এবার দেখো আবার আমার এই 4 নামবে, এবার দেখো 4 একে 4, তাহলে আমরা দেখো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের চলে গেল, মানে নিঃশ্বাসী বিভাজ্য হলো, আমরা 21 পেয়েছি কিন্তু। তাহলে বোঝা গেল কি এই জোড় সংখ্যাটা 4, মানে আমরা যে জোড় সংখ্যাটা পেলাম সেই জোড় সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে বোঝা গেল কি আমাদের পুরোটা সংখ্যা এই যে আমাদের তোমার 2184, 2184 এই সংখ্যাটা যেহেতু এই একক এবং দশক স্থানের সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, সেহেতু পুরোটা সংখ্যাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই জায়গাতেও আমি কি করছি একটু খেয়াল করো, এখানেও কিন্তু আমরা এককের স্থান যেহেতু দশক হাজারের স্থানে আছে, তাই আমরা কিন্তু 2000 লিখছি। তারপরে দেখো যেহেতু এক শতকের স্থানে আছে, তাই আমরা কি লিখছি 100 লিখছি। আর দেখো একক এবং দশকের স্থানে আছে 84, তাই আমরা 84 লিখছি। আর 84 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, অতএব আমরা লিখতে পারি 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের এই অঙ্কটার আরেকটা অঙ্ক রয়েছে, সেটা আমরা দেখব। এখানে আছে 5274, এই অঙ্কটা আমরা একটু দেখব। একটু আমরা এদিকের উপরে চলে যেতে হবে, তাহলে আমাদের অঙ্কটার দেখো একটু খেয়াল করে, আমি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এখানে আমাদের এই অঙ্কটা এখানে, তাহলে আমরা এটাকেও কিন্তু ওইভাবে আমরা কী করব, স্থানীয় মানগুলো বের করে নেব। দেখো 5 আছে এখানে, আমরা 5000 লিখছি, যেহেতু 5000 ঘরে 2 আছে শতকের ঘরে, তো আমরা 200 লিখছি। তারপর দেখো 74 আছে, আমরা 74 লিখছি। এবার আমাদের দেখার বিষয় কী জানি বলো তো, আমরা দেখব, যেহেতু আমি একটু তোমাদেরকে বোঝাই, এখানে আছে আমাদের 5274। এবার আমাদের দেখতে হবে কি যে একক এবং দশকের ঘরটা কি আমাদের জোড় সংখ্যা কিনা। তো আমরা দেখলাম 74, আর 74 একটা জোড় সংখ্যা। কিন্তু এবার আমরা দেখতে হবে যে একক এবং দশক স্থানের যে জোড় সংখ্যাটা আমরা পেলাম সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা একটু দেখি, এখানে একটু খেয়াল আমি কইরা দেখাই তোমাদেরকে যে আসলে 4 দ্বারা বিভাজ্য কিনা। তো আমি এখানে 4 লিখলাম, তারপরে দেখো আমাদের এখানে হচ্ছে কত 74, তো আমি 74 লিখলাম। দেখো এখানে যদি আমি 4 একে 4 দিতে পারি, তাহলে 4, তারপরে দেখো আমি এবার 2 বিয়োগ করি, তাহলে আমি পাবো হচ্ছে 3, আর হচ্ছে এখানে 4-এর 4। তো দেখো এখানে যদি আমি 4 দ্বারা করি, তো 4 8 32, আমি 8 বাদ দিতে পারি, তাহলে 32। তারপরে দেখো অবশিষ্ট আমি এখানে 4 থেকে 2 বিয়োগ করি, তাহলে 2 পাই, 3 3 মিলাই 0। দেখো এটা কিন্তু নিঃশ্বাসী বিভাজ্য না, এটার অবশিষ্ট থাইকা যায়। তাহলে বোঝা গেল কি যে এটা 4 দ্বারা বিভাজ্য হবে না। যেহেতু 74 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না, অতএব আমাদের কি হবে, আমাদের পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। এই যে 5274 এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কথাটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, দেখো একটু খেয়াল করো, এখানে আমি লিখে দিয়েছি দেখো যে এখানে 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, অতএব 5274 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। দেখো একদম ইজি কথা কিন্তু। তাহলে দেখো এবার আমাদেরকে গ নাম্বারে কী বলা হয়েছে, আমরা এবার গ নাম্বার সমাধান করব। তো দেখো গ নাম্বারের মধ্যে কী আছে একটু খেয়াল করো। গ নাম্বারের মধ্যে এখানে বলা হয়েছে 6 দিয়ে, এবার আমাদেরকে এই 3টা সংখ্যাকে দেখতে হবে 6 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এবার 6, আমরা তো কিন্তু 3-এর সিস্টেমটা জানছিলাম যে যে সংখ্যাটা থাকবে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করার পর ওই যোগফলটা যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে সেটা পুরোটা সংখ্যায় 3 দ্বারা ভাগ যাবে। তারপর আমরা এতক্ষণ 4-এরটা পড়ছিলাম যে 4-এর একক এবং দশক স্থানে যদি জোড় সংখ্যা হয়, আর জোড় সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা হয়, ভাগ করা যায়, তাহলে সেটা পুরোটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এবার আমাদেরকে বলা হচ্ছে 6 দ্বারা, যে 3টা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা। তো সেটা আমরা কীভাবে বুঝবো, এবার আমার দেখতে হবে যে এই সংখ্যাটা, এই যে সংখ্যাগুলো আছে, মনে করো প্রথম সংখ্যাটাই আমি নেই, আমাদের প্রথম সংখ্যাটা আছে 2,
184 অতএব হচ্ছে আমাদের 2184। এবার এটা 3 দ্বারা বিভাজ্য কিনা এবং 2 দ্বারা বিভাজ্য কিনা। যদি 3 দ্বারা বিভাজ্য হয় এবং 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে বুঝতে হবে পুরোটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে। আর যদি 3 দ্বারা বিভাজ্য হলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য হলো না, বা 2 দ্বারা বিভাজ্য হলো 3 দ্বারা বিভাজ্য হলো না, তাহলে কিন্তু এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে এই পুরোটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা আর এই পুরোটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা। সো সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা কিন্তু উপরে পড়ে এসেছি যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা বা 2 দ্বারা বিভাজ্য কিনা। তো এবার আমরা একটু খেয়াল করি যে এই সংখ্যাটা 3 এবং 2 দ্বারা বিভাজ্য কিনা। যদি 3 এবং 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা 6 দ্বারাও বিভাজ্য। তো দেখো এবার আমি এই সংখ্যাটা একটু এখানে লিখি। আমি লিখলাম 2, তারপরে যোগ, তারপরে 1, তারপরে যোগ, তারপরে 8, তারপরে যোগ, তারপরে 4। কারণ আমরা জানি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানতে হলে আমাদের এগুলো যোগ করতে হবে। যোগ করার পর যে সংখ্যাটা হবে, যে যোগফলটা আমরা পাবো সেটাকে 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব। তো দেখো 2 আর 1 3, 3 আর হচ্ছে 8 11, 11 আর 5 4 হচ্ছে 15। তাহলে আমরা কত পেলাম? 15। তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কেন? আমরা জানি 3 5 কে 15। তো 3 5 2 15 হয়, তাহলে কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য। এবার দেখতে হবে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা। আমরা কিন্তু 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বুঝলাম যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য আছে। এবার আমরা দেখব সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে? তো এবার আমরা দেখব 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি যে 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা জানতে হলে আমাদের দেখতে হবে একক স্থানে। যদি একক স্থানে জোড় সংখ্যা হয় অথবা শূন্য হয় তাহলে আমরা বুঝতে পারবো এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যদি এই সংখ্যাটা আবার একটু উঠাই, সংখ্যাটা ছিল কত? 2184। ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা আমরা দেখছিলাম 3 দ্বারা বিভাজ্য হয়েছিল, তাই না? এবার 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? আমরা বলছিলাম যে যদি অঙ্কটার একক স্থানে জোড় সংখ্যা থাকে, দেখো একক স্থানে কিন্তু জোড়, আর সেটা 2 দ্বারা বিভাজ্য। দেখো 2 দুগুণে 4, তাহলে এটাও কিন্তু 2 দ্বারাও কিন্তু বিভাজ্য। তাহলে বোঝা গেল কি এই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য হয়েছে, আবার 2 দ্বারাও বিভাজ্য হয়েছে। তাহলে বোঝা গেল এই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে? তাহলে এবার দেখব এখানে একটু খেয়াল করো, এই জায়গাতে আমি একটু তোমাদেরকে দেখাই যে প্রদত্ত সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। আমরা দেখেছি মাত্র সমাধান। তারপরে দেখো এই জায়গাতে 2184 সংখ্যাটি একক স্থানে অঙ্ক 4, যা একটি জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? সেটা আমরা দেখলাম। আবার 2174 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল হচ্ছে 15, যা 3 দ্বারা কি? যা হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য। আবার এই জায়গাতে লিখছে আবার 15 = 3 × 5, যা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি কি 6 দ্বারাও বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে 3 দ্বারা বিভাজ্য হতো কিন্তু 2 দ্বারা বিভাজ্য হতো না, তাহলে কিন্তু সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হতো না। অথবা যদি 2 দ্বারা বিভাজ্য হতো কিন্তু 3 দ্বারা বিভাজ্য হতো না, তাহলে কিন্তু এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হতো না। অতএব 2 দ্বারা এবং 3 দ্বারা দুইটা সংখ্যা দ্বারাই কিন্তু বিভাজ্য হতে হবে, তাহলেই ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি নিচে চলে যাব। দেখো আমাদের আরেকটা সংখ্যা আছে যে 1074। ঠিক আছে? এই সংখ্যাটা আমরা এখানে করব। দেখো 1074 অঙ্কটা কি আছে একটু খেয়াল করো। এখানে 1074, তাহলে এই 1074 সংখ্যাটি আমরা একইভাবে দেখব যে 3 দ্বারা বিভাজ্য কিনা আর 2 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এবার আমরা প্রথমে 2 দ্বারা বিভাজ্য কিনা দেখি। দেখো প্রথমে আমাদের 1074, তাহলে দেখো এখানে আমরা 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা জানি যে জোড় একক স্থানে জোড় সংখ্যা হতে হবে, আর সেটা 2 দ্বারা বিভাজ্য হতে হবে। তো দেখো একক স্থানে 4 আছে, সেটা জোড় সংখ্যা, আর এটা 2 দুগুণে 4, এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বুঝলাম কি এটা 2 দ্বারা বিভাজ্য। এবার দেখবো আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা এবার যোগ করি, তাহলে 1 যোগ 0 যোগ 7 যোগ 4। তাহলে আমরা যদি এখন যোগ করি, তাহলে দেখো 4 এর সাথে কত? 4 এর সাথে 11, আর 11 আর 1 কত? 12। আচ্ছা দেখো তো 12 সংখ্যাটা কি? 12 সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য। আমি বলছিলাম 3 দ্বারা, তাহলে 3 4 কে 12। তাহলে দেখো আমি আবার দেখো 7 আর 4 কত? 7 আর 4 হচ্ছে 11, 11 আর 1 12। তাহলে 12 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আমরা জানি 3 4 কে 12, তাহলে 3 4 2 12 হয়, তাহলে কিন্তু সেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে বোঝা গেল কি আমরা দেখলাম এই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য, আবার 2 দ্বারাও
বিভাজ্য। তাহলে আমরা বুঝলাম কি, দেখো 3 দ্বারাও বিভাজ্য আর এটা 2 দ্বারাও কি বিভাজ্য, এই যে 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা 6 দ্বারাও কিন্তু বিভাজ্য। তোমরা এই কথাগুলো লিখে নিবা, ঠিক আছে। তারপর যদি আমি পরের অঙ্কটাতে যাই, পরের অঙ্কটা আমাদের আছে হচ্ছে 7832। এই অঙ্কটা এবার আমরা দেখব। পরের অঙ্কটা 7832, যেটা আমরা একটু এখানে লিখি 7832। হ্যাঁ, তাহলে দেখো এবার আমাদের প্রথমে 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হলে আমার একক স্থানে জোড় সংখ্যা আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে একক স্থানে কিন্তু 2 আছে, 2 একটা জোড় সংখ্যা আর যা 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে 2 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে গেছে, পুরোটা সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য হবে। তো এবার দেখো আমরা পুরোটা এবার আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের বের করতে হবে। এবার আমরা যোগ করব, তাহলে 7 যোগ 8 যোগ 3 যোগ 2। তাহলে দেখো 7 আর 8 হচ্ছে 15, 15 আর 3 কত 15, 16 17 18, 18 আর 2 কত 20। তাহলে দেখো 20 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 20 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে দেখো 3 এর নামটা তোমরা পড়ো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তাহলে 20 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে শুধু দেখো এটা 2 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়নি। তাহলে বোঝা গেল এই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হবে না, কারণ আমরা জানি এই যে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 3 দ্বারা এবং 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা কী হবে না, 6 দ্বারা বিভাজ্য হবে না। এই জায়গাতে একটু খেয়াল করো, এখানে লিখে দিয়েছি যে প্রথমে আমরা 2 দ্বারা বিভাজ্য আমরা দেখলাম, 2 দ্বারা এটা বিভাজ্য হয়েছে। তারপর দেখো এই জায়গাতে আমরা যোগ করে দেখছি যে আমাদের 20 হয়েছে। 20 হওয়ার পর আমরা দেখি একবার যায়, মানে 3 দিয়ে সেটা বিভাজ্য হয় না, যা 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 7832 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটা 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আছে পরবর্তীতে ঘ নম্বরের অঙ্কটা দেখো, ঘ নম্বরের মধ্যে কী বলা হয়েছে, এবার 9 দ্বারার কথা বলছে। হুবাহুব আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা যেভাবে দেখছিলাম যোগ করে, তারপরে আমরা এটা বের করছিলাম যে যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 9 ক্ষেত্রে সেম কাজ। আমরা কি করব, 9 ক্ষেত্রে আমরা এই যে 5075 আছে, তো এই 5075কে আমরা ওই 3 মতোই যোগ করব, যোগ 0 যোগ তারপর হচ্ছে 7 যোগ তারপর হচ্ছে 5। এবারে যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে বুঝতে হবে পুরোটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমরা দুইবার 5 আর 7 কত, 5 আর 7 হচ্ছে 12, 12 আর 5 কত, 12 আর 5 হচ্ছে 17। তো 17 কিন্তু কখনো 9 দ্বারা বিভাজ্য হয় না। আমরা জানি কি 9 কে 9, 9 দুগুণে 18। যেহেতু 17 হয়েছে, এখানে কত হয়েছে 17, আর 17 9 দ্বারা বিভাজ্য না। অতএব এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হবে না। আর বাদবাকি কথাগুলা ওই যে আগের অঙ্কগুলোতে যে কথাগুলো লেখা হয়েছে এই জায়গাতেও একই অঙ্ক কথাগুলো লেখা হয়েছে, তোমরা সেগুলো লিখে নিবা। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি এই কথাগুলো তোমাদেরকে লিখে দিলাম না, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবা, নিয়ে তোমরা সেটা লিখে নিবা। তারপরে দেখো পরের অঙ্কটার দিকে খেয়াল করো, পরের অঙ্কটার দিকে আমরা খেয়াল করি। পরের অঙ্কটা আছে আমাদের 1737। তো এইভাবে আমরা ওই 3 মতো আমরা যোগ করব। তাহলে 1 যোগ 7 যোগ 3 যোগ 7। এবার আমরা এটাকে দেখো 7 আর 1 হচ্ছে 8, 8 আর 3 11, 11 এর সাথে কত, 11 এর সাথে হচ্ছে 18। দেখো এই সংখ্যাটা যোগ করলে আমরা পাই হচ্ছে 18, যাহা নাকি 9 দ্বারা বিভাজ্য। কারণ আমরা জানি 9 কে 9, 9 দুগুণে 18। তো আমরা 9 গুণ 2 দিলে আমরা কিন্তু 18 পেয়ে যাই। কত পেয়ে যাই, আমরা 18টা পেয়ে যাই। তাহলে বোঝা গেল এই 18 কি, যেহেতু 18 9 দ্বারা বিভাজ্য, তাহলে অতএব এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যাটা বলো তো, যে 1737 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তারপর আমরা এটার মধ্যে আসি, এবার এখানে আছে 2193। তো আমরা যোগ করব 2 যোগ তারপর 1 যোগ 9 যোগ 3। এবার যোগ করো, তাহলে কত হয়, 2 আর 1 3। তারপর দেখো 3 আর 9 কত 12, 12 আর 3 কত 15। তো দেখো 12 আর 3 হচ্ছে 15, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নাই, কারণ আমরা জানি 9 দুগুণে 18। তো এটাও কি 9 দ্বারা বিভাজ্য হবে না, যেহেতু পুরোটা সংখ্যা যোগ করার পর আমরা 9 দ্বারা বিভাজ্য পাই না। অতএব এই পুরোটা সংখ্যা কী দ্বারা হবে না, 9 দ্বারা বিভাজ্য হবে না। দেখো এই জায়গাতে আমি লিখছি এটা 9 দ্বারা নিঃশ্বাসের বিভাজ্য নয়। তাহলে দেখো আমি এটা কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, একটু খেয়াল করো, এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে আমি লিখে দিয়েছি কি, যে দেখো 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য
9, তার কারণ আমরা দেখছি তার যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় না, অতএব সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমি চলে যাব হচ্ছে 4 নম্বর অঙ্কগুলোতে। দেখো 4 নম্বর অঙ্কগুলো কি, এখানে বলছে আমাদেরকে, একটু খেয়াল করো, এখানে বলছে নিচের যে খালিঘরটা আছে খালিঘর চিহ্নতে স্থানে, খালিঘর চিহ্ন স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা জানি 9 দ্বারা বিভাজ্য হলে প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হয়, তাই না? তো আমরা মনে করো এই সংখ্যাগুলো নিব, এই সংখ্যাগুলো যোগ করব। তাহলে দেখো আমরা লিখলাম 5, তারপরে দেখো খালি ঘরটা আমরা বাকি রাখলাম, আমরা একটা প্লাস দিলাম, তারপর খালি ঘরের জায়গাটা বাকি রাখলাম, প্লাস আরেকটা দিলাম, এটা কিন্তু বাকি রাখলাম যেহেতু এখানে খালি ঘর। তারপর দেখো আমি লিখলাম 4, তারপর হচ্ছে যোগ, তারপরে দেখো আমি দেখলাম 7, তারপরে যোগ, তারপরে 2, তারপরে যোগ, তারপরে 3। দেখো এই সংখ্যাটা আমরা যোগ করলাম আর কি, হ্যাঁ। তাহলে দেখো এবার আমরা যোগ করি, খালি ঘর কিন্তু ফাঁকা রইল। তাহলে এবার দেখো 5 আর 4 9। এবার দেখো 9 আর 7 কত, 9 আর 7 হচ্ছে 16। দেখো 16 আর 2 হচ্ছে 18, 18 আর হচ্ছে 3, 18 আর 3 কত 21। তো দেখো 9 যদি আমরা গুনি তাহলে দেখো 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে আমার পরবর্তী এখানে আমরা পেয়েছি কত 21, কত পেয়েছি যোগ করে 21। তাহলে পরবর্তী ধাপে আমরা যেতে গেলে আমাদের 27 হতে হবে, তাহলে সেটা 9 দ্বারা কি বিভাজ্য, ঠিক আছে। তাহলে আমরা যদি 27 থেকে 21 বিয়োগ করে দেই তাহলে আমাদের কত হয় বলো তো, 27 থেকে 21 গেলে হচ্ছে 6 থাকে। এই 6 সংখ্যাটা যদি আমরা এখানে যোগ করি, দেখো এই জায়গাতে যদি 6 সংখ্যাটা যোগ করি এই খালি ঘরটায়, তাহলে কিন্তু আমাদের 27 হয়, যেটা 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে এই ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক একই। তো আমি তোমাদেরকে আসলে খুব দ্রুত জিনিসটা বোঝাতে চাচ্ছি, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো এই ক নম্বরের কথাগুলো তোমরা কিন্তু এখান থেকে লিখে নিবা, এই কথাগুলো আমি আর তোমাদেরকে বলবো না, তোমরা স্কিপ করে সুন্দর করে এটাকে স্ক্রিনশট নিয়ে কথাগুলো তোমরা কী করবা লিখে নিবা, ঠিক আছে। তো ঠিক আছে, এবার আমি নিচেরটায় চলে যাই। পরের অঙ্কটা কি আছে, একইভাবে পরের অঙ্কটা তোমরা যোগ করবা। খ নম্বরের অঙ্কটা যেটা আছে সেটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। 1 নম্বরের অঙ্কটা মানে ক নম্বরের অঙ্কটা আমি যেভাবে সমাধান করছি, খ নম্বরের অঙ্কটা আমি একইভাবে সমাধান করব। তো দেখি খ নম্বরের মধ্যে কী আছে একটু দেখো, আমি খ নম্বরের অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো খ নম্বরের মধ্যে আমাদের এই অঙ্কটা আছে, তাই না? তাহলে আমাদের এখানে কি আমরা আগের মতো ক নম্বরের অঙ্কটা যেভাবে আমরা সমাধান করেছিলাম যোগ করে, এটাও কিন্তু আমরা ওইভাবে সমাধান করব। দেখো এখানে আছে হচ্ছে 8, তারপরে আছে হচ্ছে যোগ দিব 1, তারপরে যোগ দিব 2, তারপরে ফাঁকা ঘর এটা আমরা রেখে দিব, আমরা এখানে একটা প্লাস দিব, এই জায়গাতে কিন্তু প্লাস দিব, ফাঁকা ঘরটা রেখে দিব যে ফাঁকা ঘরে যে কোন সংখ্যাটা বসে। তারপরে দেখো আছে 7, তারপরে যোগ, তারপর হচ্ছে 4। এবার আমরা এটাকে যোগ করি, দেখো 8 আর 1 কত 9, 9 আর 2 কত 11। এবার 11 আর 7 কত, 11 আর 7 হচ্ছে 18, 18 আর 4 কত 18 আর 4 হচ্ছে 22। তাহলে এবার আমরা যদি গণি, দেখো আমরা কী করতে পারি, আমরা জানি 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27। কারণ 18তে আমাদের আসার সুযোগ নেই, যেহেতু আমরা কত পেয়েছি এখানে 22 পেয়েছি, ঠিক আছে। তাহলে 27 থেকে আমরা কি করব 22 বিয়োগ করব। তাহলে 27 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে আমরা পাই কত, আমরা পাই হচ্ছে 5। কত পাই আমরা 5। এই 5 কিন্তু আমাদের এখানে যোগ করতে হবে, যোগ করলে অর্থাৎ খালি ঘরে আমাদের 5 বসবে। এই 5 যোগ করলে কিন্তু আমরা পুরোটা সংখ্যা কী করব, পুরোটার সংখ্যা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর বাকি কথাগুলো কিন্তু এখানে সব লেখা আছে, তোমরা সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা, এই কথাগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা, ঠিক আছে, একদম ইজিভাবে। তাহলে দেখো এবার আমি তোমাদের গ নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব হুবাহুব একইভাবে। ক নম্বর এবং খ নম্বর অঙ্কগুলো যেভাবে আমি সমাধান করেছি একইভাবে কিন্তু আমি গ নম্বরের অঙ্কটা সমাধান করব। তো গ নম্বরের মধ্যে কিন্তু প্রথমে আমাদের খালি ঘর আছে, তারপরে সংখ্যাগুলো দেওয়া আছে। তো আমরা একইভাবে সংখ্যাগুলো যোগ করব। দেখো এখানে 4 আছে, তারপর হচ্ছে যোগ, তারপর আছে 1, তারপরে যোগ, তারপরে হচ্ছে 5, তারপরে যোগ, তারপর আছে 7, তারপরে যোগ, তারপরে হচ্ছে 8। তাহলে এই সংখ্যাগুলো আমরা যোগ করি, দেখো এখানে 4 আর 1 5, তারপরে দেখো 5 আর 5 10, এবার দেখো 10 আর 7 17, এবার 17 আর 8 কত, তাহলে 17 আর 8 হচ্ছে 25। তাহলে আমরা পাইলাম কত 25, আমরা কত পাইলাম এটা যোগ করে 25। তাহলে দেখো আমাদের কিন্তু 9 নামটা যদি আমরা পড়ি 3 নং 27, দেখো 9 দুগুণে 18 কিন্তু 25
18 আমরা নিচে আসতে পারবো না, যেহেতু এখানে 25 পেয়েছি। তাহলে পরবর্তী আমাদের ধাপে যেতে হবে 3 নং 27, ওই অঙ্কগুলোর মতোই। এবার 27 থেকে যদি আমরা 25 বিয়োগ করে দেই, তাহলে আমাদের কত বসাতে হবে? আমরা কত পাই 27 থেকে 25 গেলে? আমরা পাই হচ্ছে 2। কত পাই আমরা? 2। অর্থাৎ এই 2 যদি আমরা খালি করে যোগ করে দেই, মানে সামনে যদি আমরা এখানে 2 যোগ করে দেই, তাহলে আমাদের 27 হবে, যা 9 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কথাগুলো আমি মূলত যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো এখানে লেখা আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। একইভাবে যদি আমি ঘ নাম্বারের অঙ্কটা তোমাদেরকে বোঝাই, তোমরা একইভাবে করে নিবা। ওই সংখ্যাগুলো আমি আর ঘ নাম্বারের অঙ্কটা বোঝাতে চাচ্ছি না, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা এগুলা করে নিবা, হ্যাঁ, একইভাবে একই নিয়ম। তারপরে দেখো 7 নম্বরের অঙ্কটা কী রয়েছে, 6 নম্বরের অঙ্কটা কী আছে। দেখো 6 নম্বরের অঙ্কটার মধ্যে একটু খেয়াল করো। আমাদেরকে বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এমন একটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা 6 দ্বারা বিভাজ্য। আর আমরা জানি 6 দ্বারা বিভাজ্য আমরা কীভাবে বের করতে পারবো? 3 এবং 2 দ্বারা যদি ওই সংখ্যাটা বিভাজ্য হয়, তাহলেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এটা আমরা ইতিপূর্বে করে এসেছি। তো এবার আমরা দেখি এখানে কী লেখা যায়। এখানে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। মানে আমাদের এমন একটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। আমরা জানি কি যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু একটা নয়, আমরা এটা জানি কিন্তু যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয়। যে আমাকে বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা নয়, যে আমাকে বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা নয়। তো যেহেতু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে আমরা লিখতে পারি 7টা নয়। ঠিক আছে, তাহলে এইবার আমরা কি করব? এই সংখ্যাটাকে যোগ করব। কিভাবে বলো তো? কী জন্য? আমরা দেখব এই সংখ্যাটা, এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা আর 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। যদি 2 দ্বারা বিভাজ্য হলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলো না, বা 3 দ্বারা বিভাজ্য হলো 2 দ্বারা বিভাজ্য হলো না, তাহলে কি হবে না? এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে বুঝতে হবে কি, আমার 2 দ্বারা এবং 3 দ্বারা কিন্তু বিভাজ্য হতে হবে, যেটা আমরা উপরে দেখে এসেছি। তাহলে দেখো এবার আমরা প্রথমে দেখব এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। দেখো আমরা এই 7টা 9কে যোগ করলে আমরা পাই হচ্ছে 63, আর 63 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কিভাবে? আমরা জানি 3, 21, 63। ঠিক আছে, তাহলে দেখো 3 দ্বারা বিভাজ্য। এবার দেখতে হবে আমাদের 2 দ্বারা বিভাজ্য কিনা, আর 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হলে আমরা জানি যে যদি কোনো সংখ্যার একক স্থানে শূন্য অথবা জোড় সংখ্যা হয়, তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব এখানে কিন্তু 7টা 9, ঠিক আছে, তাহলে একবারে একক স্থানে কিন্তু 9 আছে, এটা বেজোড় সংখ্যা। যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে না। যেহেতু 2 দ্বারা বিভাজ্য নাই, 3 দ্বারা বিভাজ্য হয়েছে, 2 দ্বারা বিভাজ্য হয়নি, অতএব এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দেখো এই জায়গাতে লিখছি যে এখানে যোগ করার পর আমরা পেয়েছি 63, আর 63 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, এই জন্য আমরা লিখছি আবার 63 ইকুয়াল টু 3 গুণ 21। হ্যাঁ, তাহলে 3, 21, 63, এটা 3 দ্বারা বিভাজ্য হয়েছে, কিন্তু সংখ্যাটির একক স্থানে অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা না হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু এই যে সংখ্যাটা 7 অঙ্কের যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সেটা কীভাবে বিভাজ্য হবে? যদি আমরা এই যে 3 এখানে মানে কি হবে? এখানে কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। কিভাবে না? তাহলে আমরা যদি এবার 3 দ্বারা যেহেতু বিভাজ্য না, এই 3 যদি আমরা 9 থেকে বিয়োগ করে দেই, একবারে লাস্টের 9 থেকে, অর্থাৎ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা 3 বিয়োগ করে দেই, তাহলে আমরা কিন্তু লাস্টের 9 থেকে 3 চলে যাবে, থাকবে হচ্ছে 6। তাহলে দেখো 6 সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা, আর যেটা 2 দ্বারা বিভাজ্য। অতএব যখন আমরা কী করব, লাস্টে 96 আমাদের হবে, তখনই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই জন্য আমরা লিখছি সংখ্যাটি একক স্থানে 6 জোড় সংখ্যা হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদেরকে বলছে আমাদের এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা 6 দ্বারা বিভাজ্য, আমরা কিন্তু এই কথাটাই করছি। আমরা 3 বিয়োগ করে দিছি, বিয়োগ করার পর আমাদের লাস্টে 99 ছিল, পরে আবার 3 বিয়োগ করার পরে কিন্তু আমাদের 96 হয়েছে। তো 96 একটু পরে দেখো একক যে 6 একক স্থানে যে 6 আছে, 6 কিন্তু একটা জোড় সংখ্যা, আর এটা 2 দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্য হওয়ার কারণে কিন্তু এটা 6 দ্বারাও বিভাজ্য। আশা করি তোমরা কথা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের দেখাবো, এখানে বলছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এটাই আমি এখন তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, এটা তোমরা সুন্দর করে স্কিপ করে কী করবে, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিবা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 7 নম্বর অঙ্কটার মধ্যে আসো। 7 নম্বর অঙ্কতে আমাদের কী বলা হয়েছে দেখো, 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। ওই একই অঙ্ক আমরা ওই যে ইতিপূর্বে আমরা 3 নম্বরের অঙ্কগুলো করেছিলাম, এই জাতীয় অঙ্ক আর কি। তো এই সংখ্যা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো এখানে একটু খেয়াল করো, এখানে আছে 3, তারপরে আছে কমা 0, তারপর আছে কমা 5, তারপর আছে কমা 2, তারপর আছে কমা 7। তো এটা আমাদের গঠিত বৃহত্তম সংখ্যা কী হবে? প্রথমে আসবে 7, তারপরে আসবে 5, তারপর আসবে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে কত? 0। তো এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যা। তাই আমাদেরকে বলা হয়েছে কি দেখো, অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে বলছে। তাহলে 4 দ্বারা বিভাজ্য কিনা কীভাবে বুঝবো? 4 দ্বারা বিভাজ্য হচ্ছে আমাদের এখানে দেখতে হবে একক এবং দশক স্থান মিলিয়ে আমাদের জোড় সংখ্যা আছে কিনা, আর জোড় সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। যেমন দেখো আমরা যখন বৃহত্তম সংখ্যা আকারে এটাকে নিয়েছি তখন আমরা দেখতেছি একক এবং দশক স্থানে কিন্তু 20 রয়েছে, আর এই 20 কিন্তু একটা জোড় সংখ্যা, আর যেটা 4 দ্বারা বিভাজ্য, কারণ আমরা জানি 4 5 20, তো এটা 4 দ্বারা বিভাজ্য। তো এবার আমরা দেখতে হবে 5 দ্বারা বিভাজ্য কিনা, আর 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হলে কি করতে হবে? সেটা দেখতে হলে আমাদের এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিয়েছি, একটু খেয়াল করো, এই কথাটা তোমরা এখান থেকে লিখে নিবা। দেখো এই জায়গাতে আমি লিখছি 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, যেটা এইমাত্র আমি তোমাদেরকে দেখালাম। তাহলে এখানে 7,000 মানে 75,320 সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 20। হ্যাঁ, আবার 20 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আবার একটু এখানে খেয়াল করো যে আবার 75,320 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 0, অতএব সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, কারণ আমরা জানি একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। সুতরাং গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা 7 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। আর তোমরা, আমি যে লেখাগুলো পড়িনি, যে লেখাগুলো এখানে আমি স্কিপ করে গেছি, সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, নিয়ে তোমরা খাতায় লিখে তারপর তোমরা পড়ে নিবা। আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা আমার অঙ্কগুলো না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।